একাত্তরে পাকিস্তানের ৯৩,০০০ যুদ্ধবন্দীর ভাগ্যে কি ঘটেছিল? ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে লেখা হয় এক নতুন ইতিহাস। সেই ইতিহাসের দিনে বাংলাদেশ এবং ভারতের যৌথ কমান্ডের কাছে পাকিস্তানের সেনা সদস্য ছাড়াও তৎকালীন বাংলাদেশে নিযুক্ত পশ্চিম পাকিস্তানের নিযুক্ত সামরিক এবং বেসামরিক প্রশাসনও আত্মসমর্পণ করে। এদের সবাইকে মিলিয়ে ১৬ তারিখের আত্মসমর্পণের পর যুদ্ধবন্দীর সংখ্যা দাঁড়ায় ৯৩,০০০-এ। পাকিস্তানি কূটনীতিবিদ এবং বিশেষজ্ঞ স্যামুয়েল মার্টিন বুর্কের হিসাব অনুযায়ী ঢাকায় ৯৩,০০০ যুদ্ধবন্দীদের মাঝে ১৫,০০০ বেসামরিক পুরুষ, নারী এবং শিশু ছিলেন। গবেষক সুরেন্দ্র চোপড়ার হিসেব অনুযায়ী ৫৬,৯৯৮ জন ছিলেন নিয়মিত সেনা সদস্য, ১৮,২৮৭ জন ছিলেন প্যারামিলিটারি সদস্য, ১৭,৩৭৬ জন ছিলেন বেসামরিক লোক। এই ১৭,০০০-এর মাঝে আছেন ৪,৬১৬ জন পুলিশ সদস্য, ১,৬২৮ জন সরকারি চাকুরিজীবী, ৩,৯৬৩ জন বিভিন্ন পদস্থ পশ্চিম পাকিস্তানি যারা কর্মরত ছিলেন বাংলাদেশে, এবং এই সব কিছুর মাঝে আছেন প্রায় ৬,০০০ নারী এবং শিশু। সব মিলিয়ে প্রায় ৯৩,০০০ সামরিক এবং বেসামরিক মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রথমবার এই বিপুল পরিমাণ যুদ্ধবন্দীর সাক্ষী হয়। এই বন্দী তালিকার শুরুতেই ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। বিপুল পরিমাণ যুদ্ধবন্দী বিজয়ী শক্তিকে দৌড়ে একটু এগিয়েই রাখে। যদিও তৃতীয় জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীর বিনিময়ে এমন কোনো সুবিধা আদায়ের সুযোগ নেই, বরং যুদ্ধে বন্দীদেরকে তাদের মানবিক মর্যাদা এবং প্রাপ্য সম্মানের সাথে অবস্থানের সুব্যবস্থা করতে হবে। আত্মসমর্পণের পর তাদেরকে নির্যাতন করাও জেনেভা কনভেনশন বহির্ভূত। তাই প্রত্যাশিতভাবেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৯৩,০০০ যুদ্ধবন্দীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের তৎকালীন সরকার এবং ভারতীয় প্রশাসনের মাঝে প্রথম বিরোধ সৃষ্টি হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রশাসন চেয়েছিল ঢাকায় বিশেষ আদালত করে পাকিস্তানের যুদ্ধবন্দীদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালের ডিসেম্বরের ২৩ তারিখ ভারতকে অভিযুক্ত সামরিক সদস্যদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশে হয়ে যাওয়া গণহত্যার বিচার শুরু করার প্রক্রিয়া শুরুতে আগ্রহী বলে জানান। তবে বাংলাদেশের অবস্থা বিবেচনায় সেটি করা সম্ভব হয়নি। অস্থায়ী সরকারের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। দেশে তখন বিপুল পরিমাণ মানুষের হাতে অস্ত্র। বাংলাদেশ দেখেছে শত তরুণ যোদ্ধার কান্না, যার হাতে অস্ত্র। মানুষের ঘরবাড়ি পাকিস্তানি বাহিনীর আগুনে নিশ্চিহ্ন, স্ত্রী পরিজন কোথায় কেউ জানে না। দেশের সেতু, রেল যোগাযোগ বন্ধ, মাইন পুঁতে রাখার কারণে বন্দর অচল। পাল্টাপাল্টি বোমার আঘাতে ঢাকার বিমান চলাচল প্রায় বন্ধ। বাংলাদেশের ভূখণ্ডে থাকা সকল অবকাঠামো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের ভূখণ্ডে এবং ভারতীয় সীমান্তের শরণার্থী শিবিরে স্বজন হারানোর আক্রোশে ফুঁসছে তখন সারা বাংলাদেশ। এই অবস্থায় এই বিপুল পরিমাণ যুদ্ধবন্দীকে রাখা, বিচার শুরু করার কাজটি আর করা হয়ে ওঠেনি বাংলাদেশ সরকারের। তাই ভারতীয় সশস্ত্র বাহিনী স্থল বিমান পথে এই যুদ্ধবন্দীদেরকে ভারতে নিয়ে যায়। ভারতীয় কূটনীতিবিদ মহারাজা কৃষ্ণ রাজগোটরা এবং অন্যান্য অনেক অভিজ্ঞ কূটনীতিবিদ এই বিপুল সংখ্যক বন্দীকে ভারতে নিয়ে যাওয়ার বিরোধিতা করেছিলেন। কারণ একদিকে ভারত বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের চাপে পিষ্ট, অন্যদিকে এই বন্দীদের রক্ষণাবেক্ষণ ভারতকে অর্থনৈতিক এবং নতুন আন্তর্জাতিক চাপে ফেলবে। রাজগোটরার অভিমত ছিল এই সৈন্যরা দেশে ফিরে গেলে ভুট্টো এবং তার প্রশাসনের উপর চাপ বাড়বে, ব্যর্থতার দায়ভারে পাকিস্তান নিজের কাছেই নিজে মাথা নত করবে। কিন্তু ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাই তার এই মতের সাথে একমত হতে পারেননি। পাকিস্তানের সেনাবাহিনীর একাংশকে ভারতীয় ভূখণ্ডে বন্দী রাখতে পারলে ভারতের কূটনৈতিক লাভের কথাই চিন্তা করেছিলেন বেশিরভাগ। তাই ভারতের বিভিন্ন স্থানে ক্যাম্প করে তাদের রাখা হয়। তবে ক্ষেত্রবিশেষে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছিল। যেমন তৎকালীন পূর্ব পাকিস্তানে নিযুক্ত সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা ছিলেন মুজাফফর হোসাইন। তাকে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হলেও ভারতীয় কূটনীতিবিদ ডিপি ধরের বাসায় অতিথি হিসাবেই তিনি অবস্থান করেছিলেন। ৯৩,০০০ যুদ্ধবন্দী নিয়ে ভারতের উপর আন্তর্জাতিক চাপও আসা শুরু হয়। তৃতীয় জেনেভা কনভেনশন এর আর্টিকেল ১১৮ অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সক্রিয় সংঘর্ষ শেষ হওয়ার পর আর কোনো প্রকার দেরি না করে যুদ্ধবন্দীদের বিনিময় এবং তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রথমত ভারতের দাবি ছিল এই যুদ্ধবন্দীরা বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে। তাই ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থ জড়িত এই বন্দীদের সাথে। ভারতীয় কূটনীতিবিদরা সবার প্রথমেই চাপ দেন শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়ার জন্য।
কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ভূখণ্ডে নিজেকে অবিসংবাদিত নেতা, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। যুদ্ধবন্দির ব্যাপারটি মীমাংসায় তার এবং তার দেশের মতামত এখানে অবশ্যই জরুরি। ভারতীয় কূটনীতিবিদ শশাঙ্ক ব্যানার্জির ভাষ্যমতে ইন্দিরা গান্ধী এবং তার কিচেন ক্যাবিনেট নামে পরিচিত মন্ত্রিসভা এবং উপদেষ্টাদের সামনে তখন একটি বিশাল বড় চ্যালেঞ্জ। নিক্সন, কিসিঞ্জার, ইহাইয়ার কূটনীতিকে হারিয়ে ইন্দিরা গান্ধী ও তার ঘনিষ্ঠদের মাঝে একটি আত্মতৃপ্তি ছিল, কিন্তু যুদ্ধবন্দী নিয়ে নতুন চাপ এবং শেখ মুজিবের সামরিক আদালতে বিচারের ঘোষণায় চিন্তায় পড়ে গিয়েছিল ইন্দিরার কিচেন ক্যাবিনেট। বিশেষ করে পশ্চিম বাংলায় বিপুল পরিমাণ শরণার্থীর চাপে ভারত তখন পিষ্ট। এছাড়াও ভারতের বিভিন্ন এলাকায় বামপন্থী আন্দোলনের উত্থান ভারতের কেন্দ্রীয় সরকারকে চিন্তিত করে রেখেছিল। বাংলাদেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এমনটাই ভারতের পক্ষে সর্বপ্রথম চাওয়া ছিল। শশাঙ্ক ব্যানার্জির দেয়া তথ্য অনুযায়ী লন্ডনের হিথ্রো বিমানবন্দরের এক যাত্রা বিরতিতে ইন্দিরা গান্ধী তার কূটনীতিক চ্যানেলের মাধ্যমে ভুট্টোকে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে চিন্তা করার বার্তা দেন। ভুট্টোর কাছে ব্যাপারটি পরিষ্কার ছিল যে ভারতের কাছে দাবি আদায়ের মুখ্য অস্ত্রটি আছে, আর সেটি ছিল বিপুল পরিমাণ যুদ্ধবন্দী। শেখ মুজিবের যদি পাকিস্তানি আদালতে সাজা হয়, তার ফলাফল ভারতকে প্রভাবিত করবে। তাই ভুট্টোকে ভারতের বার্তাটি পৌঁছে দেওয়া হয়, যত দ্রুত মুজিবকে মুক্তি দেওয়া যায় ততই ভালো হবে। শেখ মুজিবুর রহমান 1972 সালের জানুয়ারির 8 তারিখে কারাগার থেকে মুক্তি পান। ভুট্টো, ইন্দিরা এবং মুজিবের মধ্যে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে আলাপ শুরু হয় কিভাবে এবং কখন ভারতে থাকা পাকিস্তানি বন্দীরা মুক্তি পাবে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে সরকারের হাল ধরলেন নতুন করে। নতুন আত্মবিশ্বাসের সাথে পাকিস্তানকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সুরেন্দ্র চোপড়ার ভাষ্য অনুযায়ী শেখ মুজিব জানিয়ে দেন, পাকিস্তান যদি বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তাহলে তিনি আলোচনার টেবিলে বসতে রাজি নন, আর তার মতামত ছাড়া পাকিস্তানের যুদ্ধবন্দির ব্যাপারটি মীমাংসা হবে না। কিন্তু ভুট্টোর পক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়াটা এক প্রকার অসম্ভব ছিল, কারণ একদিকে পাকিস্তানের ইসলামিক দলগুলো ক্ষুব্ধ, তাদের ডাকে জনতা ফুঁসছে, অন্যদিকে ভারতে বন্দী থাকা সেনাদের স্বজনেরা আন্দোলন করছে বিভিন্ন এলাকায়। শেখ মুজিব চাইছিলেন যুদ্ধবন্দীদের ফিরিয়ে দেওয়ার এই কূটনৈতিক আলোচনার সুবাদে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেবে সার্বভৌম দেশ হিসেবে। এছাড়াও গণহত্যায় জড়িত উচ্চপদস্থ সেনা সদস্যদের বিচার হবে বাংলাদেশের আদালতে। পাশাপাশি 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশে হয়ে যাওয়া অমানবিক গণহত্যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি দিতে হবে। ভারতের ইন্দিরা গান্ধী ও তার মন্ত্রিসভার উদ্দেশ্যও ছিল পাকিস্তানকে চাপে ফেলা। বিশেষ করে ভারতের ভূখণ্ডে পাকিস্তানের সেনাবাহিনীর উল্লেখযোগ্য অংশ যখন বন্দী, তখন কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধানের একটি ব্যবস্থা যাতে নেওয়া যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত স্যামুয়েল মার্টিন বুরকে তার লেখা গবেষণাপত্র দ্য পোস্ট ওয়ার ডিপ্লোমেসি অফ দ্য ইন্দো পাকিস্তানি ওয়ার অফ 1971-এ উল্লেখ করেন, ভারতের এই বন্দি বিনিময়ে দেরি করার 2টি প্রচ্ছন্ন কারণ ছিল, যেগুলো গণমাধ্যমে খুব একটা আসেনি। প্রথমটি ছিল, এই বিশাল পরিমাণ সেনা সদস্যকে আটকে রাখলে এই সদস্যদের দক্ষতায় একটি ছাপ পড়বে, এবং দ্বিতীয়টি ছিল, ভারত কাশ্মীর নিয়ে দফারফা করতে আগ্রহী, যুদ্ধবন্দী নিয়ে আলোচনার টেবিলে যদি তার সমাধান করা যায় তাতে ভারতেরও মঙ্গল হবে। ভুট্টো 1972 সালে ইরান, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, মিশর, সিরিয়ার মতো ইসলামিক ব্লকে থাকা দেশগুলোতে রাজনৈতিক সফরে গিয়েছিলেন। যদি শেখ মুজিবকে আলোচনায় বসানো যায় এবং ভারতের উপর চাপ প্রয়োগ করা যায়, এ ব্যাপারে চারদিকে ভুট্টোর আলোচনা ছিল চলমান। চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকেন তিনি। তবে এতে খুব একটি লাভ হয়নি ভুট্টো। 2রা জুলাই 1972 ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে ভারত পাকিস্তানের দীর্ঘমেয়াদে শান্তি চুক্তির ব্যাপারেও জোর দেওয়া হয়। 17 ডিসেম্বর পশ্চিম ফ্রন্টের যুদ্ধবিরতি রেখা ধরে যে নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে তা মেনে চলার ব্যাপারে সম্মত হয় পাকিস্তান। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান এক ধাপ এগিয়ে যায় এবং বিনিময়ে পাকিস্তান বাহিনী যে গণহত্যা করে তার বিচার প্রক্রিয়াও কূটনীতিকভাবে স্থগিত হয়ে যায় ইন্দিরা গান্ধীর প্রভাবে। সিমলা চুক্তি স্বাক্ষর করে ধরতে গেলে পাকিস্তানে খালি হাতেই ফিরে যান ভুট্টো। তাই দেশেও প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। যুদ্ধবন্দির ব্যাপারে সুরাহা না করতে পারায় পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। তার বহিঃপ্রকাশ ঘটে 1972 সালের 5 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে যুদ্ধবন্দীদের প্রায় 20,000 স্বজন একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
তবে এই পুরো সময় জুড়েই বাংলাদেশের উপর পাকিস্তানের কূটনীতিক চাপ অব্যাহত ছিল। 1972 সালে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীনের ভেটোর কারণে জাতিসংঘের সদস্যপদ পাওয়া থেকে বাংলাদেশ বঞ্চিত হয়। তাই বাংলাদেশের সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যাত্রা তখন একটি অচলাবস্থার সম্মুখে পড়ে। শেখ মুজিব এবং তার প্রশাসন বুঝতে পারে যুদ্ধবন্দীদের হস্তান্তরে সম্মত না হলে পাকিস্তান বাংলাদেশের উপরে চাপ অব্যাহত রাখবে। চীনের ভেটো বাধা এড়িয়ে সদস্য হওয়া যাবে না জাতিসংঘে। অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশে গতি আনা যাবে না যদি এটি চলমান থাকে। 1973 সালের এপ্রিলে ঢাকায় আসেন ভারতের বিশেষ দূত PN হাকসা। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন আরেক দফায় ভারত যান। এরপর বাংলাদেশ ভারত যৌথ ঘোষণার মাধ্যমে যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেয়। তবে যুদ্ধবন্দীদের মাঝে 195 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় এবং বিচার শুরুর পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। এই যৌথ ঘোষণার ফলে পাকিস্তানের সামনে যুদ্ধবন্দীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসে এবং দিল্লি চুক্তির পথ প্রশস্ত হয়। 1973 সালের আগস্টে 3 দেশের সমঝোতার এই চুক্তিতে মূলত 3টি ধারা ছিল। 195 জন বাদে বাকি সকল বন্দীকে ভারত থেকে পাকিস্তানে পাঠানো হবে। পাকিস্তানে বন্দী থাকা এবং আটকে পড়া বাংলাদেশিদেরকেও ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশে থাকা উর্দুভাষী বিহারি জনগোষ্ঠীকেও পাকিস্তানে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার অর্থ দাঁড়ায় পাকিস্তানের এই বন্দীরা আন্তর্জাতিকভাবেই যুদ্ধবন্দী হিসেবে প্রচারিত হবে। এই চুক্তিতে 195 জনকে বিচারের আওতায় নেওয়ার অবস্থানে শেখ মুজিব অনড় ছিলেন। তবে ভুট্টো তখনও মুসলিম প্রধান দেশের নেতাদের মাধ্যমে কূটনীতিক বার্তা দিচ্ছিলেন যে 195 জনকে কোনোভাবে মুক্তি দেওয়া যায় কিনা। এরই ধারাবাহিকতায় 1974 ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিতব্য ওআইসির ইসলামিক সামিট উপলক্ষে শেখ মুজিবকে আমন্ত্রণ জানানো হয়। তবে পাকিস্তানের স্বীকৃতি ছাড়া বাংলাদেশের প্রতিনিধি হয়ে লাহোরে পা দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের এই ঘোষণায় ইসলামিক দেশগুলো পাকিস্তানকে সম্পর্ক স্বাভাবিক করার তাগাদা দেয়। তবে পাকিস্তান তার জায়গায় অনড় থাকে, আইনি বাধা সহ নানা দিক বিবেচনা করে স্বীকৃতি দানে অসম্মতি জানায়। ইতিমধ্যে ভুট্টো সহ বেশ কয়েকজন পাকিস্তানি নেতা এ ব্যাপারে সম্মত হন। যদি 195 জন বন্দী যাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ অনড় তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হলে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেবে। ইসলামিক সামিট শুরুর 2 দিন আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে সোমালিয়ার পক্ষ থেকে প্রস্তাব তোলা হয় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে যেন বিশেষ দূত পাঠানো হয়। কালক্ষেপণ না করে শেখ মুজিবুর রহমানের কাছে ঢাকায় আসেন ইসলামিক সামিটের সেক্রেটারি জেনারেল হাসান আল তোহমায় এবং কুয়েত, সোমালিয়া, লেবানন এবং সেনেগালের প্রতিনিধিরা। সেখানে শেখ মুজিবুর রহমান 195 জন যুদ্ধবন্দীর বিচারের ব্যাপারে আপোষ করতে রাজি হন। পাকিস্তানও বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হয়। এর ফলশ্রুতিতে 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের জাতিসংঘে যোগদানে চীন যাতে ভেটো না দেয় সে ব্যাপারটিও নিশ্চিত করা হয়। 1974 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং, আজিজ আহমেদ এবং কামাল হোসেনের উপস্থিতিতে দিল্লি চুক্তির 195 জন বন্দীকে ছেড়ে দেওয়ার ব্যাপারে মীমাংসা হয়। নয়াদিল্লিতে সেই চুক্তি স্বাক্ষর থেকে প্রত্যাশা করা হয় 3 দেশের মাঝে সম্পর্কের ইতিবাচক উন্নয়ন ঘটবে। এর মাধ্যমেই মূলত ভারতের বিভিন্ন ক্যাম্পে থাকা যুদ্ধবন্দীদের পাকিস্তানের প্রেরণ শুরু হয়। যুদ্ধবন্দী নিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কূটনৈতিক যুদ্ধের অবসান ঘটে। ভারতে আটকে থাকা পাকিস্তানের যুদ্ধবন্দীদের অনিশ্চিত ভাগ্যের অবসান ঘটে এবং একে একে সবাই সীমানা পাড়ি দিতে থাকেন। আনুষ্ঠানিকভাবে জেনারেল নিয়াজির পাঞ্জাবের ওয়াগা সীমান্ত দিয়ে প্রত্যাবর্তনের মাধ্যমে ভারতে থাকা পাকিস্তানি যুদ্ধবন্দীর বিনিময় শেষ হয়।